যে শহরে একসময় হাসির শব্দ শোনা যেত, আজকে সেখানে শোনা যায় হাড় ভাঙার আওয়াজ। এই ধ্বংসের মাঝেই একজন মেয়ে মরুভূমিতে আটকে পড়ে। তার পেছনে জম্বি আর সামনে মৃত্যু ছাড়া কিছুই নেই। এখন প্রশ্ন একটাই, সে কি পালাতে পারবে নাকি জম্বিদের খাবার হবে? এই গল্পের শেষ তোমাদের মাথা ঘুরিয়ে দেবে, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। গল্পটি শুরু হয় এক জম্বি অ্যাপোক্যালিপস ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে, যেখানে মলি এবং নিকলাস তাদের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিল। চারিদিকে শুধু ধ্বংসলীলা, আর শহরটি বসবাসের যোগ্যও ছিল না। নিকলাসের পরিকল্পনা ছিল কোনোভাবে সেই এয়ারফিল্ডে পৌঁছানো, যেখানে তার কিছু বন্ধু অপেক্ষা করছিল, এবং সেখান থেকে বিমানে করে জম্বি এলাকা থেকে দূরে যাওয়া যাবে। কিন্তু মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ মলির স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। নিক বাধ্য হয়ে গাড়ি থামায় যাতে মলি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। কিন্তু তাদের বিপদ এখানেই শেষ হয়নি। মলি যখন গাড়িতে ফিরে আসে, তখন পেছনের টায়ারটি একটা গভীর গর্তে আটকে যায়, আর শত চেষ্টা করেও সেটি আর বের করতে পারে না। নিক আতঙ্কিত হয়ে পড়ে এবং তার বন্ধু জেমিকে ফোন করার চেষ্টা করে। তখনই মলের নজর পড়ে দূরের মরুভূমিতে একটি ছায়ার উপর। মনোযোগ দিয়ে দেখে তারা দুজনেই বুঝতে পারে যে কেউ একজন তাদের দিকে এগিয়ে আসছে। সে কোনো মানুষ ছিল না, বরং কোট প্যান্ট পরা একটা জম্বি ছিল, যা খুবই ধীর গতিতে তাদের দিকে আসছিল। নিক সাথে সাথে ড্যাশবোর্ড থেকে একটা পিস্তল বের করে জম্বিটিকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু তার লক্ষ্য খুব একটা নিখুঁত ছিল না। বেশ কয়েক রাউন্ড গুলির পর সে জম্বিটির বুকে গুলি করতে সক্ষম হয় এবং জম্বিটি মাটিতে পড়ে যায়। কিন্তু তখনও আতঙ্ক শেষ হয় না, কারণ কয়েক মুহূর্তের মধ্যেই জম্বিটি আবারও উঠে দাঁড়ায় এবং তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এখন তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তারা দ্রুত গাড়িতে ঢুকে পড়ে এবং স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু টায়ারটি তখনও গর্তে আটকে ছিল, যার কারণে গাড়িটি সামনে এগোতে পারছিল না। বাধ্য হয়ে তারা নিজেদের গাড়ির ভেতরে লক করে নেয় এবং সব জানালা বন্ধ করে দেয়। বাইরে থাকা জম্বিটি তার সর্বশক্তি দিয়ে কাঁচটা ভেঙে ফেলার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। এভাবে কয়েক ঘন্টা কেটে যায় এবং রাত নামে, কিন্তু জম্বিটি তখনও সেখানে দাঁড়িয়েছিল। পরিস্থিতি আরো খারাপ হতে দেখে নিক তাড়াহুড়ো করে গাড়িতে ওঠার সময় তার মোবাইল ফোনটি বাইরে পড়ে যায়। এখন কারো কাছে সাহায্য চাওয়ার কোনো পথ নেই। এই উত্তেজনার ফলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, তবে কিছুক্ষণ পর তারা দুজনেই শান্ত হয়। হঠাৎ তারা বুঝতে পারে যে বাইরের সবকিছু শান্ত হয়ে গেছে, জম্বিটিকে কোথাও দেখা যাচ্ছে না। বিপদ বোধহয় কেটে গেছে। এই ভেবে মলি পেছনের সিট থেকে একটা ফ্ল্যাশ লাইট নেয় এবং নিকের সাথে মোবাইলটি খুঁজতে বাইরে বের হয়। মলি মাটির উপরে গাড়ির কাছে মোবাইলটি খুঁজে পায় এবং খুশিতে নিককে সেটা বলতে যায়। তবে তখনই সবকিছু এক পলকে বদলে যায়। হঠাৎ সেই একই জম্বি পেছন থেকে আক্রমণ করে এবং নিকের ঘাড়ে কামড় দেয়। মলি তার চোখের সামনে এসব ঘটতে দেখেও কিছুই করতে পারে না এবং কয়েক মুহূর্তের মধ্যেই জম্বিটি তার বয়ফ্রেন্ডকে পুরোপুরি খেয়ে ফেলে। ভয় ও আতঙ্কে মলি দৌড়ে গাড়িতে ফিরে আসে। সে দ্রুত তার ব্যাগে খাবার এবং পানীয় ভরে নেয়, এরপর চলে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু তখনই জম্বিটি আবারও অদৃশ্য হয়ে যায়। মলি ভাবে হয়তো সে বেঁচে গেছে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই সেই জম্বিটি তার খুব কাছে চলে আসে এবং আক্রমণ করার চেষ্টাও করে। এবার মলি কোনোভাবে অন্য পাশের দরজা দিয়ে বের হয়ে অন্ধকার মরুভূমির দিকে দৌড়াতে শুরু করে। ভাগ্যক্রমে সে সারা রাত বেঁচে থাকে। সকাল হওয়ার সাথে সাথে মলি বুঝতে পারে যে এয়ারফিল্ড এখনো অনেক দূরে। মলি যখন তার ব্যাগ পরীক্ষা করে, তখন সে সেখানে মাত্র কয়েক বোতল জল এবং কিছু চকলেট দেখতে পায়। এই কয়েকটা জিনিস দিয়ে তার সামনের পথগুলো চলতে হবে। ক্লান্ত হওয়া সত্ত্বেও মলি হার মানতে রাজি হয় না এবং মরুভূমিতে ঘন্টার পর ঘন্টা হাঁটতে থাকে। রাত হলে সে আগুন জ্বালিয়ে বিশ্রাম নেয়, কিন্তু তাকে তাড়া করা সেই জম্বিটি আবারও ফিরে আসে এবং আক্রমণ করার চেষ্টা করে। মলি কোনোভাবে তার কাছ থেকে পালায় এবং একটা পাহাড়ের উপরে উঠে ক্লান্তিতে একটা পাথরের উপরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে নিরাপদে জেগে ওঠে, কিন্তু ঠিক তার পাশেই সেই জম্বিটি দাঁড়িয়েছিল, যে পাহাড়ের পাথরে উঠতে পারছিল না। মলি বুঝতে পারে যে জম্বিটি তার শরীরের গন্ধের প্রতি আকৃষ্ট হচ্ছে। মলি তার পকেট থেকে কিছু একটা বের করে দূরে ছুঁড়ে মারে। জম্বিটি সেদিকে সরে গেলে মলি নিচে নামার চেষ্টা করে, কিন্তু পা পিছলে সে মাটিতে পড়ে যায়। শব্দ শুনে জম্বিটি আবারও তার দিকে ঘোরে। মলি বাধ্য হয়ে আগুনের পাশে রাখা তার ব্যাগের দিকে দৌড়ায়। জম্বিটিও তাকে তাড়া করে, কিন্তু মলি বুঝতে পারে যে জম্বিটি অত্যন্ত ধীর গতির। ভয়ের মাঝেও সে তাকে নিয়ে মজা করতে শুরু করে এবং যাত্রা চালিয়ে যায়। কয়েক ঘন্টা পর মলি জম্বিটিকে পেছনে ফেলে আসে, কিন্তু এখন তার জল প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং গরমে তার অবস্থা খারাপ হতে শুরু করে। তখনই সে মরুভূমির মাঝখানে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। মলি সেই বাড়ির ভেতরে যায়, কিন্তু সেখানে খাবার বা জল কিছুই ছিল না।
একটা রুমে পুরনো তোষক দেখে সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ সে পায়ের শব্দ শুনতে পায়। সেই একই জম্বি যে তাকে তাড়া করছিল সে বাড়িতে ঢুকে পড়ে। মলি দৌড়ে বাথরুমে গিয়ে শাওয়ার কার্টেনের ভেতরে লুকায়। জম্বিটি তার গন্ধ শুকে ঠিক সেখানেই পৌঁছে যায়। মলির পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে, কারণ এবার একটা বিচ্ছু মলির শরীর বেয়ে উঠতে শুরু করে। মলি কোনো শব্দ না করে নিজেকে সামলে নেয়। শেষ পর্যন্ত জম্বিটি চলে যায়। সুযোগ বুঝে মলি বিচ্ছুটিকে মেরে ফেলে এবং নিঃশব্দে বাড়ি থেকে বের হয়ে যায়। মলি বাইরে এসে আবারও জেমিকে কল করার চেষ্টা করে, কিন্তু তখনও কোনো নেটওয়ার্ক ছিল না। তার কাছে থাকা শেষ জলটুকুও শেষ হয়ে যাচ্ছিল এবং আশেপাশে কোনো জনবসতিও ছিল না। হতাশার মাঝে মলি আবারও সেই জম্বিটিকে দেখতে পায়, যে তখনও মানুষের মাংস খুঁজছিল। মলি বুঝতে পারে এর হাত থেকে পালানো এত সহজ নয়। সে একটা পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারে, তবে এতে কোনো লাভ হয় না। মলি জম্বিটির মাথায় আঘাত করার কথা ভাবে, কিন্তু নিকের সাথে যা ঘটেছিল তা মনে পড়তেই সে দৌড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। রাগ এবং ক্লান্তিতে মলি জম্বিটিকে অভিশাপ দিতে শুরু করে। তখনই মলি বুঝতে পারে যে জম্বিটির সীমাবদ্ধতাই তার শক্তি, কারণ জম্বিরা উঁচুতে উঠতে পারে না। এই ভেবে সে একটা পাহাড়ের গুহায় উঠে পড়ে এবং সেখানে কয়েক ঘন্টা বিশ্রাম নেয়। সকালে সে তার জিনিসপত্র পরীক্ষা করে দেখে খাওয়ার জন্য শুধুমাত্র একটা চকলেট এবং সামান্য জল ছিল। তবুও বেঁচে থাকার সংকল্প তাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। কিছুক্ষণ হাঁটার পর সে দূরে একটা রাস্তা দেখে আর অনুভব করে যে হয়তো এখন তার পালানো সম্ভব, কিন্তু তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ হঠাৎ করে সে বুঝতে পারে যে একটা ভয়াবহ বালু ঝড় খুব দ্রুত তার দিকে আসছে। পরিস্থিতি খারাপ হতে দেখে মলি পিছিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যেই বালুর এক বিশাল মেঘ তাকে ঘিরে ফেলে আর চোখের সামনে সবকিছু অস্পষ্ট হয়ে যায়। প্রবল বাতাস আর উড়ন্ত বালুর কারণে মলি কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিল না। সেই সুযোগে জম্বিটিও আবারও তার খুব কাছে চলে আসে এবং আক্রমণের চেষ্টাও করে। তবুও সাহস সঞ্চয় করে মলি কোনোভাবে নিজেকে রক্ষা করে, কিন্তু ঝড়ের বেগ এত বেশি ছিল যে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। কয়েক ঘন্টা পর যখন বালুর ঝড় থেমে যায়, মলি তখনও বেঁচে ছিল। সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় আর উঠে দাঁড়ায়। তখন তার নজর পড়ে রাস্তা দিয়ে যাওয়া একটা ট্রাকের উপর। সে তার সর্বশক্তি দিয়ে সাহায্যের জন্য চিৎকার করে। ট্রাকটি থামিয়ে ট্যাড ও জেসন নামের দুই বন্ধুর নিচে নামে। তারা মলিকে জল দেয় এবং গাড়িতে করে নিয়ে যায়। গাড়িতে মলি তাদের বলে সে একটা এয়ারফিল্ডের দিকে যাচ্ছিল, কিন্তু বালু ঝড়ে তার ব্যাগ কোথাও হারিয়ে গেছে। এ কথা শুনে দুই বন্ধু ব্যাগটি খুঁজতে বের হয় এবং এই অবসরে মলি প্রথমবারের মতো একটু শান্তিতে শ্বাস নেওয়ার সুযোগ পায়। সে তার মোবাইলের ব্যাটারিও চার্জ দেয়, কিন্তু সে যখন গাড়ির সানরুমের আয়নার দিকে তাকায় তখন একটা ছবি দেখতে পায়, এক বাবা ও তার ছেলের ছবি, যারা এখন মৃত। এটি দেখে মলির মনে সন্দেহের সৃষ্টি হয়, কারণ ছবির সেই তরুণ যে টুপিটি পরেছিল সেটি তাদের একজনের মাথাতেই ছিল। তার সন্দেহ আরও বাড়ে যখন সে একটা জ্যাকেটের নিচে কয়েদিদের পোশাক খুঁজে পায়। এখন মলি নিশ্চিত হয় যে এরা দুজনেই পালানো আসামি। কিছুক্ষণ পর ট্যাড এবং জেসন ব্যাগ নিয়ে ফিরে আসে এবং মলির কাছে এয়ারফিল্ডের রাস্তা জানতে চায়। মলি তাদের জায়গাটির কথা বলতে অস্বীকার করে। সে শুধু সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এবং বলে সে এখন একাই যাবে। কিন্তু তখনই অপরাধী দুজন তাদের আসল রূপ দেখায়। জেসন মলের মুখে কাপড় বেঁধে দেয় এবং ট্যাড তাকে জোর করে গাড়ি থেকে বের করে ছুরি দেখায়। সেই হুমকি দেয় যে এয়ারফিল্ডের হদিস না দিলে তাকেও গাড়ির মালিক ও তার ছেলের মতো মেরে ফেলবে। এখন মলির কাছে আর কোনো পথ ছিল না, তাই সে এয়ারফিল্ডের অবস্থান বলে দেয়। কিন্তু তাতেও অপরাধীদের মন গলে না। তারা তাকে গাড়ির পেছনে নিয়ে গিয়ে আরও আক্রমণ করার চেষ্টা করে। ঠিক সেই অসহায় ও ভয়াবহ মুহূর্তে এক অভাবনীয় সাহায্য আসে। সেই একই জম্বি যা মরুভূমিতে মলিকে অনবরত তাড়া করছিল, সে বালুর নিচ থেকে বেরিয়ে এসে গাড়ির দিকে আসতে শুরু করে। জেসন যখন ট্যাডকে মলির উপর আক্রমণ করতে দেখছিল তখন সে জম্বিটিকে আসতে দেখে, কিন্তু সে সতর্ক করার সময় পায় না। পরের মুহূর্তেই জম্বিটি ট্যাডের ঘাড়ে কামড় বসিয়ে দেয়, তাকে মাটিতে ফেলে দিয়ে নৃশংসভাবে তার মুখ ছিঁড়ে ফেলতে শুরু করে। দৃশ্যটি দেখে মলি স্তব্ধ হয়ে যায়, কিন্তু সে কোনোভাবে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায়। এদিকে জেসন গাড়িতে উঠে পালিয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্যটি মলিকে তার অতীতের কথা মনে করিয়ে দেয়। এক মুহূর্তের জন্য সে নিজেকে একটা ছোট্ট ছেলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। সে হয়তো তার ছেলে ছিল, কিন্তু সে জানে এখন থামার সময় নেই, কারণ জম্বিটি শীঘ্রই তার শিকার শেষ করে আবারও তার পিছু নেবে। ভাগ্যক্রমে পালানোর সময় অপরাধীরা কিছু জলের বোতল এবং একটা লাইফ রাফট ফেলে যায়। মলি দ্রুত রাফটটি ফোলায় এবং তাতে জলের বোতল রেখে রাস্তার দিকে এগোতে শুরু করে। জম্বিটি আবারও তাকে তাড়া করতে শুরু করে। পথের মধ্যে মলি কিছু পুরনো টায়ার দেখতে পায়। এটি দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে জম্বিটির গলায় একটা টায়ার বেঁধে দেয়
এবং সেটিকে রাফটের সাথে আটকিয়ে দেয় যাতে জম্বিটি নড়ার সময় তার মালামাল টেনে নিয়ে যেতে পারে। পরিকল্পনাটি কাজে লাগে এবং তারা দুজন মরুভূমির মধ্য দিয়ে চলতে থাকে। যাত্রার সময় মলি তার ভেতরের সব রাগ উগরে দেয়। সে তার অতীত সম্পর্কে বলে যে কয়েক বছর আগে সে চেজ নামে একটা ছেলের জন্ম দিয়েছিল, কিন্তু নিজের স্বাধীন জীবনের নেশায় সে বাচ্চাটাকে তার বড় বোন এলির কাছে রেখে এসেছিল, কারণ সে জানতো একজন ভালো মা হতে সে পারবে না। কথা বলতে বলতে তারা একটা বিশাল পাথরের কাছে পৌঁছায়। মলি জম্বিটিকে পাথরের সাথে বেঁধে সেখানে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে যখন চলে যেতে চায় জম্বিটি সর্বশক্তি দিয়ে তার পেছনে আসতে চায়। এটি দেখে মলির মনে অপরাধ বোধ জাগে। সে জম্বিটির সামনে দাঁড়ায় এবং প্রতিশ্রুতি দেয় যদি সে শান্ত থাকে তবে তাকে মুক্ত করে দেবে। মলি টায়ারটি খুলে জম্বিটিকে মুক্ত করে দেয়। জম্বিটির সাথে সাথে তার দিকে এগোয়, কিন্তু মলি কঠোরভাবে তাকে থামতে বললে আশ্চর্যজনকভাবে জম্বিটি তা মেনে নেয়। এখন জম্বিটি পুরোপুরি তার নিয়ন্ত্রণে ছিল। এরপর মলি একটা উঁচু জায়গায় আগুন জ্বালায়। সন্ধ্যা হওয়ার সাথে সাথে সে তার নতুন সঙ্গীকে অতীতের আরও গল্প শোনায়। সে বলে সে এবং তার ছেলে একবার চাইনিজ হুইস্পার খেলা খেলতো, যেখানে সুতো দিয়ে দুটি বক্স যুক্ত থাকতো। ছেলের কাছ থেকে আলাদা হওয়ার পর মলি সবসময় সেই বক্সের একটা নিজের কাছে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। এসব বলার পর মলি বাকি রাত বিশ্রাম নেয়। পরদিন সকালে সে এবং জম্বিটি রাস্তায় পৌঁছায়। ঠিক সেই সময়ে কয়েকটি সামরিক যান সেখান দিয়ে যাচ্ছিল। ভয়ে মলি তার বন্ধুকে রাস্তার ওপাশে লুকিয়ে রাখে যাতে সৈন্যরা তাকে মেরে না ফেলে। মনে হচ্ছিল কেউ তাদের দেখেইনি, কিন্তু একটা সামরিক যান রাস্তার মাঝখানে থামে এবং চারপাশে তল্লাশি শুরু করে। মলি জম্বিটিকে শান্ত থাকার সংকেত দেয় এবং নিজের সৈন্যদের সাথে কথা বলতে যায়। মলি বলে সে এয়ারফিল্ডে তার স্বামীর সাথে দেখা করতে যাচ্ছে। এতে সৈন্যরা কিছুটা সন্দেহ করে, কিন্তু তবুও তাকে যেতে দেয়। তখনই জম্বিটি মলির কথা না শুনে সৈন্যদের সামনে চলে আসে। সৈন্যরা সাথে সাথে তার দিকে বন্দুক তাক করে। মলি তাদের সামনে দাঁড়িয়ে অনুরোধ করে যেন গুলি না চালায়। এই অদ্ভুত দৃশ্য দেখে সৈন্যরা নিশ্চিত হয়ে যায় যে এই জম্বিটি তার স্বামী। মলি পথ পরিষ্কার করে দেওয়ার প্রস্তাব দেয় যাতে তারা দুজনেই এগিয়ে যেতে পারে, কিন্তু তখনই একজন সৈন্য জম্বিটির পায়ে গুলি করে বসে। মলি এই নৃশংসতায় অত্যন্ত ক্ষুব্ধ হয়। সে জম্বিটিকে সাহায্য করতে যায়, কিন্তু ভুলবশত জম্বিটি তার আঙুল কামড়ে দেয়। মলি সাথে সাথে বুঝতে পারে এর অর্থ কি। সেও খুব শীঘ্রই জম্বি হয়ে যাবে। সে দৌড়ে তার ব্যাগ খুলে ক্ষতস্থানে ঔষধ দিয়ে জীবাণুমুক্ত করার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে ইনফেকশন তার আঙুলে ছড়িয়ে পড়ছে। মরিয়া হয়ে মলি তার হাতটি মাটিতে রাখে এবং পাশের একটা পাথর দিয়ে আক্রান্ত আঙুলে আঘাত করতে শুরু করে যতক্ষণ না সেটি বিচ্ছিন্ন হয়। প্রচন্ড যন্ত্রণা সত্ত্বেও সে নিজেকে জম্বি হওয়া থেকে রক্ষা করে। এরপর ব্যাগ থেকে টেপ বের করে হাতটি ব্যান্ডেজ করে ফেলে। এবার সে রাস্তায় ফিরে আসে। মলি সেই জম্বিটির উপরে অনেক রাগান্বিত ছিল যে তাকে কামড়িয়েছে, কিন্তু তবুও তাকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে মলি দুঃখ অনুভব করে। বাধ্য হয়ে সে তাকে একটা ডিকিতে শুইয়ে দিয়ে রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর সে দূরে এয়ারফিল্ড দেখতে পায়, কিন্তু ততক্ষণে তার জম্বি বন্ধুটি এগোবার শক্তি হারিয়ে ফেলেছে। মলি তাকে উঠে দাঁড়াতে বলে, কিন্তু জম্বিটি তার স্যুটের পকেটের দিকে ইশারা করে। মলি পকেট চেক করে একটা ওয়ালেট দেখতে পায় যেখানে তার পরিচয়পত্র ছিল। জম্বিটির নাম ছিল ড্যারিল। সে ড্যারিলের একটা ছবি দেখতে পায় যেখানে এক তরুণীর সাথে তাকে দেখা যাচ্ছে, যে সম্ভবত তার সঙ্গী ছিল। মলি বুঝতে পারে যে ড্যারিলও তার মতোই পরিস্থিতির শিকার। সে তার বন্ধুকে শেষবারের মতো দয়া করার সিদ্ধান্ত নেয়। রাস্তা থেকে একটা বড় পাথর তুলে সে ড্যারিলের কাছে যায় এবং তাকে পুরো পথে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। এরপর সে পাথর দিয়ে আঘাত করে তার জম্বি বন্ধুর যন্ত্রণার চিরতরে অবসান ঘটায়। মলি এরপর একাই যাত্রা শুরু করে এবং অবশেষে এয়ারফিল্ডে পৌঁছায়। চারপাশ জনশূন্য মনে হচ্ছিল, কিন্তু সে দেখে একটা লাল ক্যাডিলাক গাড়ি পার্ক করা আছে। মলি কাছে যেতেই একটা গুলির শব্দ শুনতে পায় এবং সাথে সাথে গাড়ির পেছনে লুকায়। দূর থেকে সে দেখে শুটারটি জেমি। জেমি যখন বুঝতে পারে মলি এখনো মানুষ, তখন সে গুলি চালানো বন্ধ করে। সবকিছু পরিষ্কার হওয়ার পর মলি জানায় পথে তার বয়ফ্রেন্ড মারা গেছে। জেমিও জানায় সেও পথে জম্বিদের মুখে পড়েছিল। তার এক সঙ্গী কামড় খেয়েছিল, কিন্তু সে তা লুকিয়ে রেখেছিল, যার ফলে সে জম্বি হয়ে অন্যদেরও সংক্রমিত করে। কিন্তু জেমি কোনোভাবে বেঁচে ফেরে এবং সব সংক্রমিত মানুষকে এয়ারফিল্ডের একটা গুদামে বন্দি করে রাখে। জেমির সাথে তার মেকানিক বন্ধু রবিও বেঁচে ছিল, যে শহর থেকে পালানোর জন্য একটা বিমান মেরামত করছিল। বিমানটি অবশেষে প্রস্তুত হয় এবং তারা তিনজন মেক্সিকোতে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে শেষ মুহূর্তে মলি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার বোন এবং ছেলের জন্য চিন্তিত হয়ে পড়ে। সে এয়ারফিল্ড স্টেশনে গিয়ে তার বোনকে কল করে, কিন্তু প্রতিবারই কল ভয়েস মেইলে চলে যাচ্ছিল। মলি ভয় পায় যে হয়তো খারাপ কিছু ঘটেছে। সে বারবার কল করতে থাকে এবং অবশেষে অন্য পাশ থেকে তার ছেলের কণ্ঠস্বর শুনতে পায়। ছেলেটি জানায় তার খালা এবং পালক মা কয়েকদিন ধরে নিখোঁজ এবং সে তার রুমে লুকিয়ে আছে। মলি তার ছেলেকে কথা দেয় যে সে তাকে নিতে আসছে এবং ততক্ষণ তাকে লুকিয়ে থাকতে বলে। নতুন উদ্যমে মলি ক্যাডিলাক গাড়ির দিকে দৌড়ায়, কিন্তু দেখা যায় গাড়ির চাবি সেখানে নেই।
তার জেমির সেই জম্বি বন্ধুদের কথা মনে পড়ে। সে একটা রেঞ্জ দিয়ে চেইন ভেঙে গুদামে ঢোকে। ভেতরে সে মাটিতে পড়ে থাকা এক জম্বিকে দেখে, কিন্তু চাবি খুঁজে পায় না। তখন এক দাড়িওয়ালা জম্বি আক্রমণ করে। মলি রেঞ্জ দিয়ে তার মাথায় আঘাত করে তাকে ধরাশায়ী করে, তবে তার কাছেও চাবি ছিল না। তল্লাশি চালিয়ে সে বয়লার রুমে যায়, যেখানে একটা জম্বি উপর হয়ে শুয়েছিল। সেটি যখন ঘোরে, মলি ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে রেঞ্জটি পড়ে যায়। জম্বিটি তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখনই মলি পাশে একটা ড্রিল মেশিন পড়ে থাকতে দেখে। সে কোনোভাবে ড্রিলটি ধরে জম্বিটির কপালে ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে কোনো রকমে সে রক্ষা পায়। তারপর পকেট থেকে সে অবশেষে ক্যাডিলাকের চাবিটি খুঁজে পায়। মলি দ্রুত গাড়ি চালিয়ে তার ছেলেকে বাঁচাতে রওনা হয়। পথে তার সেই জম্বি বন্ধুর কথা মনে পড়ে, যে অজান্তেই তাকে এই ভয়াবহ যাত্রায় সাহায্য করেছিল। কয়েক ঘন্টা পর সে লাস ভেগাসে পৌঁছায় এবং যে এলাকায় তার বোন অ্যালি থাকতো সেখানে যায়। বাড়িটি জনশূন্য মনে হচ্ছিল। সে একটা বেলচা হাতে নিয়ে ভেতরে ঢোকে। রান্নাঘরে সে অ্যালির স্বামীর মৃতদেহ দেখতে পায়। এরপর সামনে এগোতেই সে কাঁচের দরজায় রক্ত দিয়ে লেখা একটা বার্তা দেখে, যেখানে লেখা ছিল অ্যালি কামড় খেয়েছে এবং সে সব শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে অ্যালির দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল, যাতে সে জম্বি হয়ে চেজের কোনো ক্ষতি করতে না পারে। মলি বুক ভরা কষ্ট নিয়ে তার ছেলেকে খোঁজে, কিন্তু রুমে তাকে পায় না। সে কাঁদতে শুরু করে। তখনই তার নজরে পড়ে চাইনিজ হুইসপারের সেই বক্সটি, যা চেজ ছোটবেলা থেকে আগলে দেখেছিল। হঠাৎ মলি পায়ের শব্দ পায়। সে বেলচা হাতে বাইরে আসে, কিন্তু সামনে যা আসে তা কোনো জম্বি নয়, বরং চেজের একটা খেলনা তাঁবু, যার ভেতরে তার ছেলে লুকিয়েছিল। মলি স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে তার ছেলেকে জড়িয়ে ধরে এবং কথা দেয় আর কখনো তাকে ফেলে যাবে না। তারা দুজনে শহর থেকে পালানোর প্রস্তুতি নেয়, কিন্তু যখনই তারা নিচে নামে, একদল জম্বির দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। মলি তার ছেলেকে পেছনে থাকতে বলে এবং নিজের সামনে দাঁড়ায়। জম্বিরা ভেতরে ঢুকলে মলি বেলচা দিয়ে আক্রমণ শুরু করে। মলি আর তার ছেলের ভবিষ্যৎ কি হবে? তারা কি এই ভয়ঙ্কর জম্বি অ্যাপোকালিপসে টিকে থাকতে পারবে, নাকি অন্ধকারই একদিন তাদের গিলে খাবে? এই প্রশ্নের উত্তর আজও অজানা, কারণ এখানেই গল্পের সমাপ্তি হয়।